কে? আজকে গপ্পলেনে আপনারা শুনবেন দেবী মরিচি। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার। গল্পের মুখ্য চরিত্রে পরেশ কয়াল, তমালিকা ডাকুয়া, ওপম সর্দার। গল্পের পোস্টার ডিজাইনিং মিতা ডাকুয়া। গল্পের সাউন্ড ডিজাইনিং আমি অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প দেবী মরিচি। তারাপদর হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। পুকুর পাড়ে চেঁচামেচির শব্দ শুনে তারাপদ বারিক বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। পুকুর পাড়ে প্রায় জনা কুড়ি লোক জমে গেছে। কোনো একটা জিনিসকে ঘিরে ধরে সকলে জটলা করছে। কাছে না গেলে দূর থেকে বোঝবার উপায় নেই। তারাপদ বারিকের মনে হলো গুপ্তধন বা ওই রকম কিছু বেরিয়ে গেল না তো। বেহাত হবার আগেই জিনিসটাকে বাগাতে হবে। যেহেতু পুকুরের মালিক সে নিজেই, তাই এর থেকে প্রাপ্ত জিনিসের অধিকার তারই, যদি পুলিশের কাছে তা জমা না হয়। এই যে একটু শুনুন তো, একটু শুনুন তো। হ্যাঁ, দেখি দেখি ব্যাপারখানা কি। প্রায় 4 পুরুষ আগেকার পুকুর এটা। উত্তরাধিকার সূত্রে একমাত্র মালিক এখন তারাপদ। বহু বছর ধরে সংস্কার হয়নি। কচুরিপানা জমে মজে গিয়েছিল। তারাপদ টাকা পয়সার অভাব নেই। কালনার এই ডুমুর জেলা অঞ্চলে নামকরা বড় লোক। তাই অনেকদিন থেকেই ইচ্ছা ছিল মজা পুকুর খানার মাটি কাটিয়ে সংস্কার করে ভালোভাবে মাছ চাষ করার। তাই গত 3 দিন ধরেই জেসিবি দিয়ে পুকুরটা সংস্কার হচ্ছিল। তারাপদ এই বলে 2 হাতে ভিড় সরাতে সরাতে ভিতরে ঢুকল। ভিড়ের মাঝখানে প্রায় হাত 3 লম্বা একটি দেবী মূর্তি। কালো রঙের পাথর খোদাই করে বানানো। দেবী অষ্টভুজা, আর মূল মাথার 2 পাশে আরও একটি একটি করে মোট 3টি মাথা। পায়ের কাছে ছোট্ট ছোট্ট আরও 3টি মূর্তি। সেগুলোর গায়ে এমন কাদা মাটি লেগে আছে তা দেব না দেবই বোঝবার উপায় নেই। আর পায়ের আরও নিচে একটি পাথরের পাটাতন জাতীয় কিছু খোদাই করা, যা ঠিক নিচেই আছে 6টি শূকর ও মাঝখানে অদ্ভুত দর্শন একটি প্রাণী। সত্যি এমন দেবী মূর্তি কখনো দেখেনি না তারাপদ, না এখানে উপস্থিত বাকিরা। তবে তারাপদ একটা জিনিস লক্ষ্য করল। দেবীর চক্ষুগুলোর দিকে তাকালে ভয় লেগে যায়। কি ক্রূর দৃষ্টি সে চোখে! শ্মশানকালের রূপটায় তারাপদর একটু ভয় লাগে, তবু তার চোখে অদ্ভুত এক মায়া আছে। সংসারের সব অমঙ্গল শুষে নিয়েও সে চোখে যেন রাত্রির স্নিগ্ধতা। কিন্তু এ দেবীর চোখের দিকে একটানা তাকিয়ে থাকাই যায় না। মাটি খুঁড়তে খুঁড়তে কিছু একটা শক্ত জিনিসে ঠেকছে বুঝে ড্রাইভার নেমে এসে দেখে একটা কালো পাথরের খোদাই মূর্তি। দেরি না করে সবাই সেটা পুকুর পাড়ে নিয়ে আসে। গাড়ির আঘাতে এটার বিশেষ কিছু ক্ষতি হয়নি, শুধু ওপরের দিকে একটা কানা একটু ভেঙে গেছে। গোল বাঁধল এই মূর্তিটাকে কি করা যায় তাই নিয়ে। ইতিমধ্যে তারাপদর গৃহিণী খবর পেয়ে ঘর থেকে ছুটে এসেছে। তিনি আবার একনিষ্ঠ ভগবানের সেবক। প্রতিদিন ঠাকুরকে ফুল জল না দিলে সে জলগ্রহণ করে না। তার একান্ত ইচ্ছা মূর্তিটাকে বাড়ি নিয়ে গিয়ে এটাকে পুজো করা। আবার গ্রামের লোকের ইচ্ছা দেবীর একটা মন্দির করে সেখানে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা। অনেক সময় এসব মূর্তি খুব দামি কোষ্ঠী পাথরের তৈরি হয়ে থাকে, তার সাথে ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ হয়। তাই সবাই মিলে ঠিক হলো পুলিশকে জানানো হবে, তারপর যা করার ওরাই করবে। পুলিশ এসে পরীক্ষা নিরীক্ষার পর জানালো মূর্তিটা সাধারণ গ্রানাইট পাথরের তৈরি, তাই তারা এর প্রতি তেমন কোনো আগ্রহ আর দেখালেন না। মূর্তির দায়িত্ব পুকুরের মালিকের হাতে দিয়ে বিদায় নিল। তারাপদ তার স্ত্রীর অনুরোধ ফেলতে পারলেন না। তাছাড়া মনে একটা বিশ্বাস বেঁধেছিল যে এ মূর্তি নিশ্চয়ই কোনো শুভ কিছু ঘটাবে আমার বাড়িতে, নইলে আমার হাতেই বা পড়ল কেন? এলে জিনিস হাতছাড়া করা ঠিক হবে না। অবশেষে তারাপদর বাড়ির ঠাকুর ঘরে মূর্তিটা ঠাঁই হলো। তারাপদর গৃহিণী এই নতুন দেবী মূর্তিকে অন্যান্য ঠাকুরগুলোর মতোই ফুল, বেলপাতা, নকুলদানা, বাতাসা সহযোগে ভক্তি ভরে পুজো করতে লাগলো। সেদিন রাতে
শোবার সময় তারাপদ গৃহিণীর কাছে কথাটা তুলল। আহ, জানো গিন্নি, দেবীর মূর্তিটা নিয়ে মনটা কেমন খচখচ করছে। তোমার এমন মনে হচ্ছে কেন? না, তেমন কিছু না। আসলে এই ধরনের মূর্তি আগে কখনো দেখিনি তো। না জানি কোন দেবী এটা। হতে পারে কোনো উপদেবী। তাছাড়া চোখ দুটো লক্ষ্য করেছ, কি হিংস্র দৃষ্টিও দুটোই। এভাবে বাড়িতে নিয়ে এসে পুজো করা ঠিক হচ্ছে? ছেলে মেয়ে নিয়ে সংসার, যদি কোনো অঘটন ঘটে যায়, তার থেকে যেখান থেকে এনেছি সেখানে রেখে এলে কেমন হয়? তারাপদ জানত তার এই যুক্তি ধোপে টিকবে না। তার গৃহিণী প্রবলভাবে ঠাকুর দেবতায় বিশ্বাসী। একবার তারকেশ্বরে সপরিবারে পুজো দিতে গিয়ে মন্দিরের কাছে একটি গোলাকার পাথর ছিল। দেখতে পেয়ে সেটাকেই বগল দেওয়া করে বাড়ি এনেছিল। সেটি আজও বহাল তবিয়তে ঠাকুর ঘরেতেই আছে। যে মানুষ সামান্য গোলাকার হবার সুবাদে আস্ত পাথরকে দেবতাজ্ঞানে পুজো করতে পারে, সে এই জলজ্যান্ত মূর্তি তাকে ফেলে আসবে এমন ভাবনা নিতান্তই বোকামোর। হলোও তাই। গিন্নি 4টি কথা শুনিয়ে দিল। বলল, মা কোনো সন্তানের ক্ষতি করে না, উনি যে দেবীই হোক না কেন। মা তো দেখবে আমার সেবায় ঠিকই তুষ্ট হবেন। আর তাছাড়া যদি ফেলে আসি, তখন যদি আমাদের উপর রুষ্ট হন। তারাপদ আর কথা বাড়াল না। ঠিক আছে, যা ভালো বোঝো করো। পরে কোনো বিপদ হলে আমায় বলতে এসো না তখন। এই বলে ঘুমাবার চেষ্টা করল। বেশ কয়েকদিন পরের কথা। তারাপদর বাড়ির পোষা বিড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ওদের পোষা বিড়াল সারাদিন বাড়ির সকলের পায়ে পায়ে ঘোরে। মাঝে মধ্যে পাড়ার এবারে সেবারে গেলেও খাবার সময় ঠিক চলে আসে। এমন তো কখনো হয় না। পাড়ার বাড়িগুলোতে খোঁজাখুঁজির পরও মানির কোনো খোঁজ পাওয়া গেল না। তারাপদবাবুর পাখি পোষার খুব শখ। ছাদের মধ্যে একটা শেড মতো তৈরি করে তার মধ্যে গোটা 10 বৌদ্রি পাখি রেখেছে। প্রতিদিন ওদের খাওয়ানো, তদারকি করা, সকাল বিকেল ওদের তারের জালের বাইরে থেকে দেখা, সে এক পরম প্রশান্তি। সকালে অভ্যাস মতো পাখিদের খাওয়াতে গিয়ে দেখেন রক্তারক্তি কাণ্ড। খাঁচার ভিতরে চতুর্দিকে পাখির পালকের ছড়াছড়ি, এখানে সেখানে ছিটে ছিটে রক্ত। বৌদ্রি পাখিগুলোর থাকার জন্য ভিতরে একটা হাঁড়ি দেওয়া ছিল। কিছুদিন আগে 3টে ডিমও পেরেছিল। সব শুদ্ধ মেঝে পড়ে ভেঙে চুরে একেবারে একসা হয়ে গেছে। মেঝেতে একটা মুন্ডু ছেঁড়া পাখির দেহ পড়ে আছে, পাশে আরও 2টো নিথর দেহ। যা, কি সর্বনাশটাই হয়ে গেল! নিশ্চয়ই কোনো ইঁদুর বা ওই জাতীয় কিছু শেডের কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকে এই কাণ্ড করেছে। তন্ন তন্ন করে শেডের প্রতিটি কোণা খুঁজেও তারাপদবাবু এমন কোনো ফাঁক ফোকর খুঁজে পেলেন না। ব্যাপারটা তাকে খুব অবাক করে তুলল। হায় 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 হায়, শুভ অশুভ বলে কি কিছু নেই? শেষ পর্যন্ত ঠাকুর ঘরে এত পাখি পোষা কতদিন করে বলেছে ওদিকে এই গিন্নি পাখিটাকে চেঁচামেচিতে অন্য ঘরে সব। বাড়ি মাথায় তুলল। ঠাকুর ঘরে দিল সব। যেহেতু বাক্যবান তারাপদর উদ্দেশ্যে নিক্ষেপিত হচ্ছিল, তাই কারণটা জানার জন্য সে তাড়াতাড়ি নিচে নেমে এলো। অনেক হয়েছে, এবার তোমার এই আপদগুলোকে বিদায় করো তো। বুড়ো বয়সে যত সব ভীমরতি হয়েছে, বাচ্চাদের মতো পাখি পোষা। কেন, কি হয়েছে? ওরা আবার কি করলো? এই দেখো না। বলে হাতে করে তুলে পাখির একটা ছোট্ট মাথা দেখালো। সকালবেলায় ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি ফুলের জঞ্জালে পড়ে আছে। ছি ছি, এ কি অনাসৃষ্টি কাণ্ড! ঠাকুর দেবতার ঘরে এইসব জিনিস! তারাপদবাবু হাত পেতে জিনিসটা নিয়ে চশমাটা চোখে দিয়ে ভালো করে নিরীক্ষণ করলেন। কেউ যেন প্রবল আক্রোশে নিরীহ প্রাণীটার দেহ থেকে মাথাটা ছিঁড়ে নিয়েছে। শোনো গিন্নি, এতে ওদের কি দোষ বলো তো? হতে পারে কোনো বেড়ালে এই কাণ্ড করেছে। খাঁচা থেকে ধরে নিয়ে এসে এখানে বসে খেয়েছে। আমি তো সকালে ছাতে গিয়ে দেখি খাঁচাটা লণ্ডভণ্ড হয়ে আছে। কতগুলো পাখিকে কিসে যেন খেয়ে নিয়েছে। গিন্নি কপালে হাত ঠেকিয়ে বলল, যাক, আপদ বিদেয় হলো। তারাপদবাবুর চোখের কোণে জল চিকচিক করে উঠল।
তার ছোট্ট মেয়ের মৃত্যুর পর প্রায় 10 বছর এই অবলা জীবগুলোই তাকে হারানোর যন্ত্রণাটা কিছুটা ভোলাতে পেরেছে। আবার একদিকে দিনের অধিকাংশ সময় সে ছাদেতেই থাকে এগুলোরই জন্য। তাই গিন্নি মনে করেন এগুলো যেন পরিবার থেকে তাকে কেড়ে নিচ্ছে। তাই গিন্নির এত রাগ এদের প্রতি। যাই হোক, তারাপদবাবু হাজার চেষ্টা করেও বাকি পাখিগুলোকে বাঁচাতে পারলেন না। কোনো না কোনো অজানা কারণে সব কটি একে একে মারা গেল। হাজার চেষ্টা করেও তারাপদবাবু এদের মৃত্যুর কারণও খুঁজে পেলেন না। তারাপদবাবু অমরাবতী হাই স্কুলের অঙ্কের শিক্ষক। তার এই 32 বছরের চাকরি জীবনে চিরকাল ছাত্রদের একটাই কথা শিখিয়ে এসেছেন, অঙ্ক হোক বা জীবন, পরিস্থিতি সর্বদা যুক্তি দিয়ে বিচার করে তবে সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ যেন তার নিজের মনই সেই যুক্তির আড়ালে কোনো এক অজানা ভয়ঙ্কর সত্যের অনুসন্ধান করতে চাইল। তার মনে পড়ে গেল ছেলেবেলায় কোথাও কোনো এক গল্পের বইতে এক ভয়ঙ্কর দেবীর গল্প পড়েছিলেন। পুজোয় অনাচার হওয়ায় বাড়ির ছোট মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি। দেবীর ঠোঁটের কোণ থেকে মেয়েটির লাল পেড়ে শাড়িটার একটা খুঁট দেখা যাচ্ছিল। এইসব ভেবে শীতের রাতেও তারাপদর ঘাম দিয়ে উঠল। লেপটা গা থেকে সরিয়ে মোবাইলটা হাতে নিয়ে আস্তে আস্তে দরজার ছিটকিনিটা খুলে ঠাকুর ঘরের দিকে এগিয়ে চলল। ঠাকুর ঘরটা বাড়ির এক কোণে। ঠাকুর ঘরে প্রবেশের সাথে সাথে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করল সে। সারা ঘরটায় কেমন একটা থমথমে আর গা ছমছমে ভাব। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ঠিক যেন রক্তের আঁশটে আর পোড়া কোনো জিনিসের মিলিত গন্ধ। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালতেই বুকের রক্ত হিম হয়ে গেল। ওহ, কি বিভৎস চোখের চাহনি! মনে হলো যেন সেদিনের তুলনায় আজকে চোখের চাহনিটা আরও ভয়ঙ্কর। পাথরের মূর্তিটার ঠিক মুখের কাছে ফ্ল্যাশ লাইটটা নিয়ে যেতেই হাত পা যেন অবশ হয়ে গেল। এ কি? এই যে ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত! তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে শোবার ঘরে ছিটকিনিটা তুলে দিল। কি হলো, এত রাতে কোথায় গিয়েছিলে? এই যে একটু বাথরুমে গিয়েছিলাম। এই শোনো, আমার এই মূর্তিটা কেমন যেন লাগছে। আজ ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি বেদির তলায় কিছু লোম পড়ে আছে, ঠিক যেন আমাদের মানির গায়ের লোম। তারাপদ আর গিন্নিকে চিন্তায় ফেলতে চাইল না। এমনিতেই প্রেশারের রোগী, তার উপর এইসব কথা শুনলে দুশ্চিন্তা করে বাড়াবাড়ি কিছু একটা বাঁধাবে। হতে পারে হাওয়ায় উড়ে এসেছে, কুকুর বেড়াল কত কিছুরই হতে পারে। এসব বাজে চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো তুমি। গিন্নি ঘুমালো বটে, কিন্তু সে রাতে তারাপদর আর ঘুম এলো না। কোনো এক অজানা বিপদের আশঙ্কায় তার মনটা কু ডাকতে লাগল। গ্রামাঞ্চলে আজকাল খাঁটি দুধের বড় আকাল। গোয়ালাকে টাকা দিলেও খাঁটি জিনিস পাওয়া যায় না। তাই বেশ কয়েক বছর ধরেই একটা গরু পুষেছিল তারাপদ। তাছাড়া ছেলে গিন্নি দুজনেরই দুধ খুব পছন্দের। সে নিজে সারাদিন স্কুলে পড়ে থাকে, ছেলে কলেজে চলে যায়, আর গিন্নি তো সারাদিন ঘর নিয়েই ব্যস্ত। তাই গরু দেখাশোনার জন্য কানাইকে রেখেছিল। কানাই সকালবেলায় এসে গোয়াল পরিষ্কার করে দেয়, দুধ দুয়ে খড় কেটে দিয়ে তবে বাড়ি যায়। বদলে মাসে মাসে টাকা আর প্রতিদিন কিছুটা করে দুধ দিতে হয়। ও দাদা বাবু গো, দেখে যাও গো, কি সর্বনাশটাই না হয়ে গেল। ও মা গো, কি হবে গো এবার? আরে এত চেঁচাচ্ছিস কেন? সদর দরজা খুলতে খুলতে তারাপদ জিজ্ঞেস করল, দাদা বাবু গো, গরুটা আর নেই গো। নেই মানে কি হলো? কি বলছিস তুই এসব? তারাপদ প্রায় ছুটতে ছুটতে গোয়ালে এসে দেখল বিরাট বড় প্রাণহীন দেহটা মাটিতে পড়ে আছে। চোখগুলো বিস্ফারিত, জিভটা অনেকটা বেরিয়ে গেছে, গলার কাছটায় খুবলানো, সারা গোয়ালটা রক্তে ভেসে যাচ্ছে। পোষা গরুর মৃত্যু গৃহস্থের জন্য খুবই অকল্যাণের। সেদিন আর তারাপদর কোনো কিছুতে মন লাগল না।
একটার বেশি আর ক্লাস নিতে পারল না। স্টাফ রুমে এভাবে তারাপদকে বসে থাকতে দেখে শুভেন্দু এগিয়ে এলো। শুভেন্দু এই স্কুলেরই ইতিহাসের শিক্ষক, বয়সে তারাপদর থেকে অনেক ছোট, কিন্তু পড়াশোনায় দারুণ মেধাবী আর সাথে সাথে খুব ভদ্রও বটে। কি ব্যাপার তারাপদবাবু, এত বিষণ্ণ লাগছে কেন আপনাকে? খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি শুভেন্দু। বাড়িতে একটার পর একটা অঘটন লেগেই চলেছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে পুরো ব্যাপারটা আমায় খুলে বলতে পারেন। তারাপদবাবু আগাগোড়া সমস্ত কিছু প্রথম থেকে বলে গেলেন। শুভেন্দু সব কিছু শোনবার পর তারাপদবাবুর বাড়ি গিয়ে দেবী মূর্তিটা দেখতে চাইলেন। ঠিক হলো, আজ স্কুল শেষ হবার পর শুভেন্দু তারাপদবাবুর বাড়ি গিয়ে মূর্তিটা দেখবেন। মূর্তিটা দেখে শুভেন্দু চমকে উঠল। হ্যাঁ, এ কি ভীষণ ভুল করে ফেলেছেন আপনি তারাপদবাবু, এ যে দেবী মরিচি। ততক্ষণে তারাপদর গিন্নিও সেখানে উপস্থিত হয়েছে। শুভেন্দু এই দেবীকে নিয়ে যা বলল সেটা ছিল এই রকম। বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার দেবী এটি। দেবী বললে ভুল হবে, উপদেবী বলাই শ্রেয়। এটি দেবী তারার অপর এক রূপ। অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যে তন্ত্রের অভ্যুত্থানের সাথে সাথে এই দেবীর বজ্রযান শাখায় এক জনপ্রিয় দেবীতে পরিণত হলেন। এই দেবীর পূজা সাধারণ লক্ষ্মী সরস্বতীর মতো ফুল বেলপাতা বাতাসা দিয়ে হয় না, কঠোরভাবে তন্ত্রমতে কোনো অভীষ্ট পূরণের জন্য হয়ে থাকে। আর প্রতিবার পুজোর পর হোমের আগুনে তাজা রক্তে আহুতি দিতে হয়। সাধারণত তিব্বতীদের কাছে একটি প্রসিদ্ধ দেবী, তাছাড়া চীন, নেপাল, জাপানেও এটি অন্যান্য নামে পরিচিত। সব জায়গায় একে দ্য গড অফ ডার্কনেস হিসাবেই পুজো করা হয়। তারাপদ প্রশ্ন করল, কিন্তু এ অঞ্চলে এরকম জিনিস এলো কি করে? এ অঞ্চলে আগে বৌদ্ধ ধর্মের রমরমা ছিল। পাল যুগের শাসন সে সময় এই অঞ্চলেও ছিল। এখনও এই অঞ্চলের আনাচে কানাচে বৌদ্ধ ধর্মের বিপুল নিদর্শন মেলে। পরে যখন অতীশ দীপঙ্কর তিব্বতে গেল বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য, সেই থেকে ইহা তিব্বতীদের কাছে তন্ত্র সাধনার প্রসিদ্ধ দেবী। হতে পারে সেই সময়কার কোনো তন্ত্র সাধক কাজ হয়ে যাওয়ার পর এটাকে পুকুরে ফেলে গেছে। আজকালকার মানুষ এসব জিনিস নিয়ে ছেলে খেলা জুড়েছে। এ দেবী যে কতটা ভয়ঙ্কর তা সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। তারাপদ জিজ্ঞেস করল, তাহলে এখন উপায়? এটাকে যেখান থেকে এনেছিল সেখানে ফেলে আসলেও এর হাত থেকে পরিত্রাণ পাবে না, এটুকুই বলতে পারি। কিন্তু এর বেশি আর কিছু বলতে পারছি না। সেদিনের মতো শুভেন্দু বিদায় নিল। এই কয়েকদিনে ঘটে যাওয়া অঘটনগুলোর জন্য তার মনে এই মূর্তিটাকে নিয়ে যে ধারণাগুলো জন্মেছিল তা যে একেবারে কাকতালীয় নয়, তা কর্তা গিন্নি দুজনেই বুঝল। ঠিক এমন সময় দরজার বাইরে কতজন লোকের ডাকাডাকি শুনে তারাপদ বাইরে বেরিয়ে দেখল জেলা মিউজিয়ামের আধিকারিক এসেছে। পুলিশের কাছে থেকে খবর পাবার পর এই মূর্তিটার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ওরা এটাকে জেলা মিউজিয়ামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির সকলের বুক থেকে একটা যেন পাথর নেমে গেল। এবার আর গিন্নি কোনো রকম আপত্তি করল না। সবাই মনে মনে ভাবল বড় কোনো বিপদ হওয়ার হাত থেকে বাড়ির সকলে বেঁচে গেল। প্রতিদিনকার মতো খবরের কাগজটা হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে তারাপদবাবু। জেলার যেখানে খবর থাকে সেই জায়গাটায় এসে তার চোখটা থমকে গেল। খবরটা ছিল এই রকম: গতকাল রাতে জেলা মিউজিয়ামের সিকিউরিটি গার্ডের অস্বাভাবিক মৃত্যু। মৃতদেহের বর্ণনায় এইটা লেখা ছিল যে গলার কাছে মাংস খুবলানো, চোখগুলো বিস্ফারিত। পুলিশের অনুমান কোনো হিংস্র জন্তুর আক্রমণে এমন ঘটনা হয়েছে। কয়েকদিন আগে তারাপদবাবুর পোষা পাখি ও গরুটার মৃতদেহের সাথে এর বর্ণনার হুবহু মিল পাওয়া যায়।
তারাপদর হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। শুনলেন গল্প দেবী মরিচি। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরো এক নতুন গল্প নিয়ে। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা আরো কি ধরনের গল্প আমাদের কাছ থেকে শুনতে চান। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।